আমার বাবা-মা আমাকে এক প্রকার জোর করতেছিল। আমি যেন পতিতালয়ে কাজ করে তারপর বাড়িতে টাকা পাঠাই। আমার নাম আবিদা ইসলাম, বাড়ি হবিগঞ্জ। আমরা ৭ ভাই-বোন। তার মধ্যে আমি মেঝো। ছোটবেলা থেকে নানু বাড়িতে বড় হয়েছি আমি। সেখানে আমি আর নানুই থাকতাম। তো যাই হোক, নানু মারা যাওয়ার পর এক প্রকার বাধ্য হয়েই বাড়িতে আসতে হয় আমাকে। আর এদিকে আমার বাবার ঋণ হতে, হতে এতটাই খারাপ অবস্থা যে তার এখন ১৫,০০,০০০ টাকা ঋণ হয়ে গেছে। তো আমাদের এখানে মেয়েদের কাজ করার মতো তেমন কোনো সুযোগ নেই। আর ঢাকা শহর আমাদের কাছে স্বপ্নের মতো। সেখানেও আমরা কক্ষনো যাইনি। সেখানে গিয়ে যে কোনো কাজ করব, এটা আমরা কল্পনাও করতে পারি না। আমার এক চাচাতো বোন সৌদি আরব থাকে। সেখানে থেকে নাকি সে ভালো টাকায় ইনকাম করে। এবং আমার আশেপাশে কয়েকজন মেয়েকে দেখছি যারা সৌদি আরব থাকে। তাদের পরিবারও বেশ সচ্ছল। তখন আমি মনে, মনে সিদ্ধান্ত নিলাম, আমিও আমার বাবা-মায়ের পাশে দাঁড়াবো। আমিও সৌদি চলে যাব। তখন আমার বয়স মাত্র ১৪ কি ১৫ বছর। বাবাকে বললাম যে, "বাবা, আমি সৌদি যেতে চাই।" এক কথায় আমার বাবা বলে দেয় যে, "না, তুমি সেখানে গিয়ে কিছুই করতে পারবে না। তুমি কি করবে সেখানে গিয়ে?" কিন্তু দিনের পর দিন আমাদের পরিবারের অভাব-অনটন এতটাই বেড়ে যাইতেছে যে আমার এখানে থাকতে ভালোই লাগতেছে না। খেতে পারছি না ঠিকমতো, ঠিকমতো থাকতে পারছি না। তখন বাবাও এক প্রকার কুল কিনারা না পেয়ে আমাকে বলেন যে, "ঠিক আছে, তোমাকে সৌদি পাঠাবো।" এরপর বাবা লোকজন ধরে-টরে কথাবার্তা বলে অনেক কষ্ট করেই আমাকে সৌদি পাঠায়। কথা হলো আমি গৃহ পরিচালিকার কাজ করব। কিন্তু আমার একটা ভুল হয় যে আমি ভাষা শিখে আসি নাই। মানে সৌদির ভাষা আমি জানি না। আমার যেই বাসায় কাজ হয়, সেই বাসার লোকজনের কোনো কথাই আমি বুঝতাম না। সেই বাসার মহিলা যদি আমাকে একটা কাজ করতে বলে, আমি অন্য আরেকটা কাজ করে ফেলি। এরপর ওই মহিলা আমাকে খুব মারধর করে। ওই মহিলাটা অনেক বেশি নির্দয় ছিল। এখানে সারা মাস কাজ করার পর আমি ১,০০০ রিয়াল করে পেতাম, যেটা সম্পূর্ণটাই আমি দেশে পাঠাতাম। আর আমার বাবা-মায়ের জন্য এই টাকাটা ছিল অনেক টাকা। তারা মোটামুটি ভালোই থাকতে শুরু করলো। আর তাদের ঋণও পরিশোধ করতে লাগলো। কিন্তু এখানে আমি মোটেও ভালো নেই। কারণ এই বাসার মহিলা ছিল প্রচণ্ড নির্দয়, যার একটুও দয়া মায়া নেই। সে একটু থেকে একটু হলেই আমাকে চড় মারতো, থাপ্পড় মারতো, সারাক্ষণ মারতো। তো এর মাঝে একদিন আমার প্রচণ্ড জ্বর হয়। আমি শুয়েছিলাম। ওই মহিলা আমাকে এসে বলতেছে কাজ করার জন্য। আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল তখন। আমি তাকে বললাম, "আমার শরীরটা একটু ভালো লাগলেই আমি সব কাজ করে দিব।" কিন্তু ওই মহিলা আমার এই কথা শুনে আমাকে প্রচণ্ড মারধর করল। শুধু মারধর না, অনেক বাজে ভাষায় গালাগালি করল। তখন তাদের ভাষা আমি একটু, একটু করে বুঝতে শিখেছি। তাই আমি সবটাই বুঝতে পারলাম। বকাবকি, গালাগালির এক পর্যায়ে সে আমার থেকে ফোন নিয়ে যায়। ফোন নিয়ে গিয়ে ফোনটা আর ফেরত দেয় না। এভাবে ১ টা মাস চলে গেল। কিন্তু সে কিছুতেই আমার ফোনটা দেয় না। এরপর অনেক কান্নাকাটি করছি, অনেক চাইছি, তারপর ফোনটা দিছে। ফোনটা দিয়ে সে আবার ফোনটা নিয়ে যায়। এইবার অকারণেই সে আমার ফোন নিয়ে গেল এবং আমার উপরে আবার অত্যাচার শুরু করছে। প্রচুর মারধর করত। আর অনেক, অনেক কাজ করাতো। দেখতে, দেখতে এভাবেই ৫ মাস কেটে গেল। সে আমার ফোন দিল না এবং এই ৫ মাসে সে আমাকে একটা টাকাও বেতন দেয়নি। আসলে এভাবে তো আর থাকা যায় না। আমার ওখানে বাঙালি একজন পরিচিত ছিল। আমি লুকিয়ে তার কাছে চলে গেলাম। সেখানে গিয়ে আমি প্রায় ১৫ দিন থাকলাম। তারপর আমার যে চাচাতো বোন সৌদি আরবে থাকতো, ওর সাথে যোগাযোগ করলাম। ওর সাথে যোগাযোগ করে ও যেখানে থাকে আমি সেখানে চলে যাই। আসলে আমি তো জানতাম না যে সৌদি সে কি কাজ করে। সেখানে গিয়ে দেখতে পারলাম যে এটা একটা পতিতালয়। আর আমার সেই বোন ওখানে পতিতার কাজ করে। আমাকে দেখে ও খুব খুশি হয়ে যায় যে নতুন একজন মানুষ পাইছে, কাজ করাতে পারবে। আমি সেখানে যাওয়ার পর আমার সেই চাচাতো বোন আমার বাবা-মায়ের সাথে কথা বলে। সব কাজের ব্যাপারে খুলে বলে এবং বলে যে এখানে আমি কাজ করলে ১,০০,০০০ টাকার মতো বেতন পাবো। টাকা-পয়সা নিয়ে কোনো সমস্যা নাই। এই কথা শুনে আমার বাবার উত্তরটা এমন ছিল যে, "যা ইচ্ছা করুক। আমাদেরকে প্রতি মাসে টাকা পাঠালেই হবে। বাবা-মা যতই বলুক। আমি কিভাবে এই কাজ করব? আমি এই কাজ করতে পারব না।" এই কথাটা আমি আমার চাচাতো বোনকে জানিয়ে দেই। তখন আমার চাচাতো বোন আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে, "এটা ছাড়া আর কোনো উপায় নেই। করতেই হবে এই কাজটা। এই কাজ করলে অনেক টাকা পাওয়া যাবে। বা আমাদের পরিবারের অবস্থাও তো খুব একটা ভালো না। সবকিছু বিবেচনা করে আমাদের এই কাজটা করতেই হবে।" আমি তখনও রাজি না। অনেক কান্নাকাটি করি। এক পর্যায়ে আমার চাচাতো বোন এবং ওখানকার মেয়েরা আমাকে বেঁধে রাখে। আমাকে মারধর করে। আমাকে রুম বন্দী করে রাখে। এর মাঝে টিকটকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ওর সাথে কথা বলতে, বলতে ওকে আমার ভালো লাগে। দুজন দুজনকেই ভালোবেসে ফেলি। আমরা কখনো চিন্তাও করি নাই যে আমরা পালিয়ে বিয়ে করব। রুমবন্দি থাকা অবস্থায় যখন আমি ভবিষ্যৎ অন্ধকার দেখলাম, তখন আমার বারবার ওই ছেলেটার কথাই মনে পড়তে লাগলো। আমার বয়ফ্রেন্ডও সৌদি থাকতো।
তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে তাকে আমি আমার সব কথা জানাবো। এরপর আমি সেখানকার একজন মেয়ের ফোন নিয়ে TikTok এ তাকে নক করি এবং আমার সব কথা খুলে বলি। এসব কথা শুনে সে আমাকে একটা জায়গার নাম বলে, বলে যে, "অমুক জায়গায় চলে আসো।" কিন্তু একটা পতিতালয় থেকে পালিয়ে যাওয়া তো এত সহজ না। অনেক কষ্ট করে, যুদ্ধ করে, অনেকদিন অপেক্ষা করে তারপরে আমি সেখান থেকে পালাতে সক্ষম হই। সেখান থেকে পালিয়ে এসে আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করি। এদিকে আমি যে পতিতালয় থেকে পালাইছি, এই ঘটনা আমার বাবা-মাকে আমার চাচাতো বোন বলে দেয়। আমিও বিয়ে করার পরে আমার বাবা-মাকে কল করি এবং বলি যে, "এরকম আমি ওই জায়গা থেকে পালিয়ে এসেছি। তবে তোমরা কোনো চিন্তা করো না। আমি অন্য কোনো কাজ পেলে কাজ করে তোমাদেরকে টাকা পাঠাবো।" তখন আমার বাবা-মা দুজনই আমাকে প্রচুর গালাগালি করছে। বলতেছে যে, "আমি কেন ওখান থেকে পালাইছি? আমি তাদের কথা মোটেও চিন্তা করি না। আমি কেন এমনটা করলাম?" আরো অনেক খারাপ কথা বলল। আমি নাকি কখনো তাদের জন্য কিছুই করিনি। শুধুমাত্র তাদেরকে জ্বালাইছি, কষ্ট দিছি। মানে এই ধরনের কথা বলতেছিল। তখন তাদের কথায় আমারও খুব খারাপ লাগলো যে যাদের জন্য এত কিছু করলাম, তারাই দিন শেষে আমাকে এমন করে বলতেছে। এরপর আমার সেই খারাপ লাগা থেকে আমি তাদের সবাইকে ব্লক করে দেই। আমিও মনে সিদ্ধান্ত নিলাম যে এমন বাবা-মায়ের আমার দরকার নাই, যারা নিজের মেয়েকে দিয়ে পতিতার কাজ করাতে চায়। আমার বিপদের দিনে আমি আমার বাবা-মাকে পাশে পাইনি। আমার ভালোবাসার মানুষটি আমার হাতটা তখন শক্ত করে ধরেছিল। আলহামদুলিল্লাহ, এখন আমরা দুজন খুব সুখে সংসার করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সারা জীবন এভাবেই একসাথে থাকতে পারি। আর আমিও সবার জন্য দোয়া করি যে আমার বাবা-মায়ের মতো বাবা-মা যেন কারো না হয়। এই সম্পূর্ণ স্টোরিটা আবিদা নামক এক আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।